লিসা ভুঁইয়া বাড়ির সামনে লনে বসে বই পড়ছিলেন এবং চা খাচ্ছেন। অবসর পেলেই বইয়ের মধ্যে ডুবে যান প্রায়। খুবই মনোযোগ দিয়ে যখন বই পড়ছিলেন, তখন সেখানে সুগা পরিপাটি হয়ে বাইকের চাবি হাতে নিয়ে মায়ের পাশে বসলো। লিসা ছেলের উপস্থিতি টের পেল না। তিনি বইয়ে গভীরে একেবারে ডুবে রয়েছেন। সুগা মাকে বইয়ের পাতায় গভীরভাবে মনোনিবেশ করতে দেখে ডেকে উঠল, আম্মু, ও আম্মু। লিসা বইয়ে চোখ রেখেই বললেন, কি দরকার? দ্রুত বলে যেখানে যাচ্ছিলে যাও। সুগা বলল, কোথাও যাচ্ছিলাম জানলে কিভাবে? বইয়ের মধ্যেই ডুবে আছো তো। লিসা বললেন, সেটা জেনে তোমার কাজ কি? তোমরা বাপ ছেলে আমার সামনে চোরের মতো হয়ে থাকো, অথচ গ্রামের মানুষের সামনে বাঘ। এর কারণ আগে বলবে, তারপরে বলছি কিভাবে জানলাম। বলে বইয়ের একটা পৃষ্ঠা ভাঁজ করে বইটি বন্ধ করলেন। তারপর চশমা খুলে চারিপাশে গাছগোছালি প্রকৃতির দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিলেন। এরপর একটি কাপে চা ঢেলে সুগার দিকে এগিয়ে দিলেন। সুগার ঢোক গিলে চায়ের কাপ হাতে নিল। মা সবকিছু কিভাবে জানে যায়, সেটাই তার মাথায় ঢুকে না। লিসা বললেন, কি ভাবছো মনে মনে? ফন্দি করে লাভ নেই, সোজা সাপটা বলো। সুগা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা আম্মু। আমরা নর্মালি থাকি অলওয়েজ, ভুল হলেই ভালো। তুমি কি কিছু বলতে চাও সুগা? না, এমনিতেই তোমার পাশে বসতে ইচ্ছা হলো। লিসা চায়ের কাপে আবারও চুমুক দিয়ে ছেলের দিকে চাইলেন। তারপর বললেন, তোমার চোখ তো ভিন্ন কথা বলছে সুগা। সুগা ইতস্ত করতে করতে বলল, আমার পছন্দের মেয়ে সম্পর্কে জানতে চেয়েছিলে না আম্মু? লিসা চায়ের কাপ রেখে ছেলের বিপরীত পাশে চেয়ারে বসলো। ছেলের চোখের দিকে তাকিয়ে বলল, এবার বলো। সুগা মাকে অন্য চেয়ারে বসতে দেখে বলল, ও পাশে গেলে কেন আম্মু? লিসা নির্বিকার হয়ে বলল, আই টু আই কন্টাক্ট করতে, যেন কথাটা সহজে আয়ত্ত করতে পারি। আর এমনিতেও যে কোনো গুরুত্বপূর্ণ কথা আই টু আই হলে অপর পাশের মানুষটির কথাটা ঠিক কি অর্থে বলল তা সহজে ক্যাপচার করা যায়। সুগার হঠাৎ করে গরম লাগতে শুরু করলো। আচমকা কথাটা তাল হারিয়ে ফেললো যেন। মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে ভেবেই তার ইতস্তত ভাব আরো বেড়ে গেল। যদি তার পরিকল্পনা আম্মু ধরে ফেলে, তাহলে সবকিছু ভিজতে যাবে। লিসার চোখ শুরু করে ছেলের দিকে তাকিয়ে আছেন। তিনি গাড়ির স্বরে বলল, এনি প্রবলেম? নো, নো প্রবলেম। এবার বলো তোমার পছন্দের মেয়েটির সম্পর্কে। একটা কাজে যাচ্ছি আম্মু, বাসায় এসে বলি। বলেই সুগার চেয়ার ছেড়ে উঠতে নিলে লিসা বলে উঠল, হুম, চেয়ারে বসো। এখনই শুনতে চাচ্ছি আমি। এখনই বলবে তুমি। তোমার জন্য সারাদিন অপেক্ষা করার মতন আমার সময় নেই। If you want to say it now. Otherwise, I will never listen to you again. এই কথাটি বলার পরে সুগার বলার আর কিছুই থাকে না। এখন মাকে না বললে আর কোনো দিনও যে এটা শুনবে না, সেটা সুগা খুব ভালো করেই জানে। সুগা শক্ত হয়ে চেয়ারে বসে গ্লাসের পানি খেয়ে নিল। তারপরে জোরে জোরে শ্বাস টেনে রোবটিক গলায় বলল, আসলে আম্মু, মাহবুব আঙ্কেলের মেয়েকে আমার ভীষণ পছন্দ। লিসা ভুঁইয়া ছেলের দিকে অবিশ্বাস্য নজরে চেয়ে আসেন। তিনি হতভম্ব গলায় জিজ্ঞেস করলেন, আর ইউ জোকিং? নো, নট জোকিং, আই এম সিরিয়াস মম। লিসা ভুঁইয়া এখনো বিশ্বাস করতে পারছে না ছেলের কথা। কিভাবে সম্ভব? উনি ততস্থ ভঙ্গিতে বললেন, তোমার পাপা জানে? সুগা মুখ নিচু করে বলল, না। লিসা ভুঁইয়া বললেন, তুমি কি জানতে না এই সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নিবে না? এমনকি তুমি হঠাৎ করেই ধনী ফ্যামিলি ছেড়ে ওই ফ্যামিলির মেয়েকে পছন্দ করতে গেলে কেন? তোমার বন্ধু গ্রামে এসেছে। সুগার চোয়াল শক্ত হলো। মাকে রাজি করাতেই হবে। মা রাজি না হলে কোনো পরিকল্পনায় সফল হবার নয়। সুগা মায়ের চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসলো। তারপর খুব সফটলি বলল, আম্মু, প্লিজ পাপাকে রাজি করানোর দায়িত্ব তোমার। কিভাবে পছন্দ হলো জানি না, তবে তাকে ভালো লেগেছে। লিসা ভুইয়া বললেন, এই কথা জানলে তোমার পাপা একটু খুনাখুনি বাঁধিয়ে ফেলবে। ওদের ট্যাটাসের সাথে আমাদের ট্যাটাস যাবে না বলে নানা হাঙ্গামা করবে। তুমি আছো না, পাপা কিছু করবে না। প্লিজ আম্মু, প্লিজ, খুব অনুনয় করে বলল সুগা। লিসা ভুইয়া বিভ্রান্ত হলে মনে মনে। তার হিসাব কিছুতেই মিলাতে পারছে না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তোমার বন্ধু কি বাড়িতে এসেছে? তার কি কোনো খোঁজ খবর পেয়েছো? কথা হয় তোমার সাথে? কি কারণে গ্রাম ছেড়েছে এই বিষয়ে কিছু জানো? সুগা উত্তর দিল না, শুধু তার চোখের সাদা অংশটুকু লাল হয়ে উঠল। জিমিন বই নিয়ে পড়তে বসেছে। ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই সে। জিন বেগমের ডাকে বই বন্ধ করে উঠোনে দৌড় দিল। মাকে উঠান ঝাড়ু দিতে দেখে বলল, জি মা।
জিন বেগম বলল, উঠোনটা ঝাড়ু দে তো, আমি তোর মেজে ভাইকে ভাত দিয়ে আসি। তুমি হাঁটুর ব্যথা নিয়ে ভাত দিতে যাবে? মেজে ভাই আজকে খেতে আসবে না? আসলে তো এতক্ষণ এসেই পড়তো, হয়তোবা কাজের চাপে আছে। শুনেছি ঢাকা থেকে নাকি কৃষি সম্প্রসারণ প্রযুক্তি থেকে লোক এসেছে, মনে হয় তাদের সাথে আলোচনা করছে। রাত হবে সম্ভবত, তাই খাবার দিয়ে আসি ঠান্ডা হওয়ার আগে। আচ্ছা আমি যাচ্ছি, তোমার যেতে হবে না। তুই যাবি? একা একা যেতে পারবি? তোকে ছাড়তে সাহস পাচ্ছি না। রাস্তায় এই ভর দুপুরবেলা এমনিতেই ফাঁকা থাকে। আরে ভয় পেও না তো, বরখা পরে এক দৌড় দিয়ে খাবার দিয়ে চলে আসবো। জিন বেগম তারপরও কেমন যেন আগ্রহ পেল না। যুবতী মেয়ে একলা এতখানি পথ যাবে, বিপদ আপদ এমনিতেই রাগ ঢাক নেই, চারিদিকে যে পরিমাণ খারাপ খবর শোনা যায়, তার বুক কামড় দিয়ে উঠল। তিনি নিজেও মেয়ের সাথে বরখা পরে নিলেন। জিমিন জিজ্ঞেস করলো, তুমি বরখা পরলে যে? আমি যাচ্ছি তো। আরে তোর বাবা ঘুমাচ্ছে, না হলে তাকেই পাঠাতাম। তোকে একলা ছাড়তে ভয় করছে আমার। চল যাই। জিমিন আর কিছু বলল না, মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। দুই মা মেয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল সামনে। পথিমধ্যে সুগা বাইক থামিয়ে জিন বেগমকে সালাম দিল। জিমিন অন্যদিকে মুখ ফিরিয়ে মায়ের দিকে সেটে রইল। সুগা এক পলক সেদিকে চেয়ে জিন বেগমের দিকে তাকালো। জিন বেগম সালামের জবাব দিয়ে বললেন, কিছু বলবে বাবা? না না আন্টি, আপনাদের দেখেই থামলাম। কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? ইতিমধ্যে 5টি বাইক এসে সুগার বাইকের পিছনে থামলো। বাইক 5টি সুগার বন্ধুদের। জিমিন প্রচন্ড অস্বস্তিতে পড়ে গেল। জিন বেগমও বিব্রত হলেন, বললেন, বাবা তোমরা কোথাও যাচ্ছিলে মনে হয়, যাও। আমরা জেহবের কাছে যাচ্ছিলাম খাবার দিতে। আপনি আমার কাছে দিন, আমি দিয়ে আসব। আপনারা বাসায় চলে যান। জনব মানবহীন এখানে আপনাদের জন্য সেফ না, আশা করি বুঝেছেন। জিমিনের দিকে তাকিয়ে কতটুকু বলে থামলো। জিন বেগম কি বলবে ভেবে পাচ্ছে না। সুগার কাছে খাবারটা দিতে তিনি সাহস পাচ্ছেন না। সুগার সেটা বুঝতে পেরে জিন বেগমকে আশ্বস্ত করে বললেন, আগের কথা ভুলে যান, আমিও মনে রাখিনি। আপনারা মনে না রাখলে খুশি হব। ভরসা করে দিতে পারেন, খাবারটা আপনার ছেলের হাতে পৌঁছাবে। জিন বেগম কাপা হাতে টিফিন ক্যারিটা সুগার দিকে বাড়িয়ে দিল। সুগা মুচকি হেসে নিল। জিমিন মাকে খামচে ধরে দিতে নিষেধ করলো, কিন্তু তার আগে সুগার হাতে করতলে টিফিন ক্যারিয়ারের হাতল ঝুলছে। সুগা জিমিনের দিকে তাকিয়ে বলল, আপনার আম্মুকে নিয়ে বাসায় যান। মায়ের হাতে খামচি দিয়ে লাভ নেই। টিফিন ক্যারিয়ার নিশ্চয়ই আমি চুরি করব না, করলে বিরাট কিছুই করব। সামান্য টিফিন ক্যারিয়ার আমার চাহিদা নয়। জিমিন মুখ কঠিন করে মাকে টেনে বাড়ির উদ্দেশ্যে উল্টো ঘুরে হেঁটে চলে গেল। সুগার মুখ থেকে হাসি সরিয়ে গম্ভীর ভঙ্গিতে বাইকে বসলো। সাব্বির, পল্লব, আসিফ, মুহিব ভ্যাবলার মতো তাকিয়ে ছিল এতক্ষণ। একমাত্র হাসান টিফিন ক্যারিয়ারের দিকে তাকিয়ে আছে। তার শয়নে স্বপন একমাত্র খাবারের ঘর। সাব্বির বলল, এই তাহলে তোর কান, মাথাটা তাহলে। সুগা চোখ রাঙিয়ে চাইল। তে আজকে ঘরের প্রয়োজনে কিছু কিনতে জাঙ্কুকে বলে এসেছিল, টাকাও দিয়ে এসেছে। কে জানে বাদাম মাটা কিনেছে কিনা। স্কুলে আজকে একটা প্রোগ্রাম ছিল। বিকাল 4টা বাজে এখন, অনেক বেলা হয়ে গেছে। চারপাশ জনশূন্য প্রায়। তের কিছুটা ভয় লাগছে। কিছু দূরে হাঁটতেই 3জন বকাটে ছেলেকে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখলো। তে চুপচাপ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল, আমাগো এলাকার বিয়ারটা করা মাল। তের গা গুলে বমি চলে আসলো এই নোংরা কুঅরুচি কথায়। দ্রুত কদম ফেলে প্রস্থান করতে নিলেই কারো শক্ত হাত তাকে থামিয়ে দিল। তে চোখ বন্ধ করে ব্যাগ দিয়ে জোরে বাড়ি দিল হাতে। হ্যাঁ, আমাকে তো মারতে পারবি, জীবনে শুধু আমার সাথেই পেরেছিস, ওদের চোপড়া বরাবর কয়েকটা লাগিয়ে দিয়ে আসতে পারিসনি। তে জাঙ্কুকের কঠিন কণ্ঠ শুনে চোখ খুলল। জাঙ্কুককে ওদের দিকে চোখ মুখ লাল করে তাকাতে দেখে বলল, চলুন বাসায়। ছেলেকে ধর, বলে ছেলেকে এগিয়ে দিল তের দিকে। তে কোলে তুলে নিল ছেলেকে। জাঙ্কুক হাতের হ্যাঙ্গার একত্রে করে সামনের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো জাঙ্কুককে দেখে কোনো প্রতিক্রিয়া করলো না। জাঙ্কুক বলল, কি বলছিলি? কেন রে, তুই জানি কি করবি? তোর মতো বেটার কপালে এত মাখনের মতো কর্মষ্ট বউ কিভাবে মিললো কে জানে। আরেকজন তাল দিয়ে বলল, বাদাম্মা রাজকোপাল, বউরে বরখা পড়াইয়া আবার আকাম কুকাম কুড়ায় নাকি কে জানে। এসব লাইনে তো আবার টেহা বেশি, নইলে ঢাকা শহরের মতো নেহানে এখনো আছে কেমনে শালা। ব্যাস আর কিছুই বলতে পারলো না। খালি চপাত চপাত আওয়াজ এবং চিল্লানোর শব্দই শোনা গেল বিগত আধা ঘন্টা। সবগুলো হাড়গোড় ভেঙে রাস্তার উপরে পড়ে আছে। তে হতভম্ব হয়ে তাকিয়ে আছে।
কোলে তেকুককে চেপে ধরে দাঁড়িয়ে আছে সে। থরথর করে কাঁপছে তার পুরো শরীর। জাংকুককে কখনো এত রাগান্বিত হতে দেখেনি। বিবাহিত জীবনে 4 বছরে এই প্রথম জাংকুকের কঠিন রাগ দেখলো। জাংকুক যে বকাটে কুরুচির কথা বলছে তার গলায় পাড়া দিয়ে বলল, তোর ভাগ্য ভালো মারামারি ছেড়ে দিছি, নাইলে তোর জবান টিনে ফেলতে 2 মিনিটও সময় লাগতো না আমার। মেয়ে ছেলে দেখলেই বাজে কথা বলতে, বাজে ইঙ্গিত দিতে জিভে লকলক করে। আর কোনোদিন যদি মায়ের জাতের দিকে চোখ তুলে কুত্তার নজর দিছিস, সেই দিন তোর চোখ উঠে ফেলবো বাস্টার্ড। বলে মুখে লাথি দিল। মুখ থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো বখাটের। জাংকুকের কপাল থেকে ঘাম মুছে হাত নাড়ালো। মারামারি করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতও পেয়েছে সে। তের থেকে ছেলেকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল জাংকুক। তেও রোবটের মতো তার পিছন পিছন হাঁটতে লাগলো। তে টলছে, বাসে এসে পাথরের মতো বসে থাকলো কিছুক্ষণ। তেকুক মায়ের কাছে ঘোরাঘুরি করছে। জাংকুক মুখ ধুয়ে এসে দেখলো তে মূর্তির মতো বসে আছে। তেকুককে কোলে নিয়ে অন্য রুমে গেল। খেলনা বের করে ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাবা না আসা পর্যন্ত খেলো। তেকুক মাথা নাড়িয়ে খেলতে লাগলো। জাংকুক নিজেদের রুমে গিয়ে তের পাশে বসে বলল, গোসল করে ফেলো, নাইলে মুখ হাত পা ধো, ক্ষুধা লাগছে আমার। তের কোনো নড়াচড়া নেই দেখে জাংকুক নিজের বাহু দিয়ে বাড়ি দিল। তারপরও কোনো কথা বলল না তে। জাংকুক বলল, আজকে সব কথা ভুলে যাও, কিচ্ছু হয়নি। তে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কত কিছু হলো। কিছু হয়নি। এত জঘন্য কথা চাহনি আমাকে ঘুমোতে দেবে না। গোসল করলে সব ঠিক হয়ে যাবে। হবে না। জাংকুক চোখ লাল করে বলল, মেজাজ খারাপ করিস না। তারপর তের বরখা খুলে জামা কাপড় নিল। তাকে নিয়ে বাথরুমে ঢুকলো। ঝর্ণা ছেড়ে তেকে ডলে ডলে গোসল করাতে লাগলো। তে কেঁদে উঠলো। জাংকুকের গলার শার্ট খামচে ধরলো। জাংকুক কিছু না বলে গোসল করে গা মুছে জামা কাপড় পরিয়ে দিল। ভাত বেড়ে তেকে খাইয়ে দিল। তারপর বলল, ঘুমিয়ে পড়ো। এই যে দড়িয়ে ধরেছি পৃথিবীর শত বাজে কথা, বাজে চাহনি, তোমার গায়ে লাগবে না, আমি লাগতেই দেব না। বলে তেকে শক্ত করে বুকে চেপে ধরলো। তার বুকের শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভারী শ্বাসের শব্দ শুনে জাংকুক তেকে আলাদা করলো। তারপর কপালে চুমু দিল অনেকক্ষণ। স্ত্রীর পাশ থেকে আস্তে করে উঠে পাশের রুমে গেল। ছেলেকে গাড়ির সাথে গাড়ি বাড়িয়ে লাগাতে দেখে বলল, ঘুমাবি না পেঙ্গুইন? তেকুক বাবাকে দেখে হেসে দিল। বলল, বাবা দিসুম দিসুম কলে। তাই? হুম। গাড়ি দুটিকে বাড়ি দিয়ে বলল তেকুক। জাংকুক বলল, ওরে বাবা, আয় তোর সাথে ডিসুম ডিসুম করি। তেকুক ঘাড় কাত করে ছোট ছোট হাত দিয়ে বাবার শরীরে কতগুলো থাবা মারলো। জাংকুক হেসে ছেলের মার খেলো। তারপর হাত গুটিয়ে যেই ছেলেকে ধরতে যাবে অমনি তেকুক ওলে বাবা বলে ফুরুত করে দৌড় দিল। কাই ভুইয়া স্টাডি রুমে বসে মনোযোগ দিয়ে বিভিন্ন কাগজপত্র ঘাঁটছেন। টেবিলের উপরে কফির মগ রাখা। কাগজপত্র ঘাটাঘাটি চক্করে তা ঠান্ডা প্রায়। লিসা ভুইয়া আরেক মগ ধোয়া ওঠা কফি নিয়ে ওই কক্ষে হাজির হলেন। কাই ভুইয়াকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখে আবার চলে যেতে চাইলেন, কিন্তু কাই ভুইয়ার ডেকে তার চলন্ত পা জোড়া থেমে গেল। লিসা, চলে যাচ্ছ যে? লিসা ভুইয়া কিছুটা কাঁপলেন মনে হয়। একটু সাজ ছেড়ে ঘুরে দাঁড়িয়ে বললেন, ভেবেছিলাম আপনি বোধহয় কোনো কাজ নেই দেখে বই পড়তে এসেছেন, তাই কিছু কথা বলতে এসেছিলাম। কিন্তু আপনি তো কাজ করছেন, এজন্য চলে যাচ্ছিলাম, ভাবলাম পরে বলবো। কাই ভুইয়া কাগজপত্র বন্ধ করে স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। স্ত্রীর হাত থেকে কফির মগ নিয়ে স্ত্রীকে নিয়ে স্টাডি রুমের বিশাল বারান্দায় গেলেন। স্ত্রীকে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসলেন। তারপর বললেন, তোমার পাশে বসেছি দেখে রাগ করছো? লিসা ভুইয়া কথা বলল না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল। কাই ভুইয়া স্ত্রীর মুখ নিজের দিকে ফিরিয়ে বললেন, লিসা, তুমি এত রাগী কেন? লিসা ভুইয়া এবারও কথা বলতে পারল না। তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। তিনি ঢুক গিললেন। এখন সে যে কথাটা বলবে, সেটা কাই ভুইয়া ঠিক কি রিয়েক্ট করবে, সেটাই তিনি ভেবে কুল কিনারা পাচ্ছে না। তার কিছুটা ভয়ও লাগছে। কাই ভুইয়ার রাগ মারাত্মক ভয়ানক, একবার উঠলে থামানো মুশকিল। এখন তাকে জিজ্ঞেস করছে রাগে কেন। একটু পর নিজেই না ফায়ার হয়ে বসে থাকে, তখন সামলাবে কি? লিসা ভুইয়ার মনে হচ্ছে কথাটা বলা ঠিক হবে না। কি করবে কি করবে না এসব ভেবে চলেছে। কাই ভুইয়ার কোনো কথাই তার কানে ঢুকছে না। কাই ভুইয়া স্ত্রীকে ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে লিসা, এত আপসেট কি জন্য? কি জানি বলতে চেয়েছিলে বলো, তোমার জন্য আমি সদা প্রস্তুত। লিসা ভুইয়া এবার মুখ খুললেন, না থাক, অন্যদিন বলবো, আপনি নিজের কাজ করুন। কাই ভুইয়া কফির মগে চুমুক দিয়ে স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন। লিসা ভুইয়া ভ্রু কুঁচকে নিলেন, বললেন,
আমি কারো এটো খাই না, আপনি খান। অথচ একসময় তুমি প্রচুর এটো খেতে, লিসা। কাই ভুইয়ার কথাটা বলে মগ রেখে স্ত্রীর পাশ থেকে উঠে গেল। লিসা ভুইয়া মগটা হাতে তুলে চুমুক দিলেন। তার মাথা অলরেডি ব্যথা করছে। কাই ভুইয়া স্ত্রীকে কফি খেতে দেখে মনে মনে খুশি হলেন, তবে মুখে কিছুই বললেন না। তিনি বললেন, কি বলতে এসেছিলে লিসা? তোমার এইরকম থমথমে ভাব অদ্ভুত লাগছে। লিসা ভুইয়া নিজেকে ঠান্ডা করলেন, কফির মগ পাশে রেখে বললেন, সুগার বিয়ের ব্যাপারে কি ভাবছেন? কি ভাববো আর, ভালো মেয়ে দেখা শুরু করতে হবে। ঘটককে বলেছি আমাদের স্ট্যাটাস অনুযায়ী মেয়েদের সন্ধান দিতে। ঘটক মেয়েদের বায়োডাটা হাজির করলেই পছন্দ করে যাচাই বাছাই করে মেয়ে সিলেক্ট করব আমাদের আদুরে পুত্রের জন্য, ব্যাস। লিসা ভুইয়া এবার আসলে ভয় পাচ্ছেন কিছু বলতে। যদিও কাই ভুইয়াকে তিনি ভয় পায় না, তবে কাই ভুইয়ার রাগটা মারাত্মক ভয়ানক, যেটা তিনি সামলাতে পারেন না। কাই ভুইয়া স্ত্রীকে অদ্ভুত ভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বসলেন। বললেন, লিসা, কি হয়েছে তোমার? এমন অদ্ভুত বিহেভিয়ার করছো কেন? তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে? লিসা ভুইয়া শক্ত হয়ে বললেন, হ্যাঁ, আসলে একজন আছে। কাই ভুইয়ার ভ্রু কুঁচকে গেল। বলল, কে সে? নাম বলো, তাহলে সেই মেয়েকে বউ করব। তোমার যেহেতু পছন্দ। লিসা ভুইয়া শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে নিলেন। তার হাঁসফাঁস লাগছে কথাটা বলতে। শক্ত হয়ে রোবটিক গলায় বললেন, আরএম ভাইয়ের মেয়েকে আমার খুব পছন্দ। সুগার নাম নেয়নি, কারণ কাই ভুইয়া সুগাকে মারতে দ্বিধা করতেন না। অত বড় ছেলের গায়ে মা হয়ে মার খেতে কিছুতেই দেখতে পারবেন না তিনি। কাই ভুইয়া কথাটা শোনা মাত্র স্ত্রীকে ছেড়ে দিলেন। শীতল গলায় জিজ্ঞেস করলেন, কি বললে? লিসা ভুইয়ার বুকে কামড় দিয়ে উঠল। আল্লাহ জানে কি ঘটবে আজকে ঘরে। চোখ বন্ধ করে আবারও খুললেন। বললেন, আরএম ভাইয়ের মেয়েকে আমার খুব পছন্দ। মেয়েটা যথেষ্ট ভদ্র, হয়তো বেশ স্ট্যাটাস মিলে না আমাদের সাথে, কিন্তু ওকেই আমার ছেলের বউ হিসেবে চাই। কাই ভুইয়া চোখ লাল হয়ে উঠেছে। কফির মগ এক আছাড় মেরে ফেললেন। লিসা ভুইয়া ভয় পেলেন না, তবে কেঁপে উঠলেন। যা সন্দেহ করেছিলেন তাই হলো। কাই ভুইয়া স্ত্রীকে শক্ত করে চেপে ধরে বললেন, তুমি কি বলছো? ভেবে বলছো কি? ওই পরিবার আমাদের দুই চোখের বিষ। তুমি কোন কেন ওই পরিবারের সাথে আত্মীয়তা করতে চাও লিসা? ইনফ্যাক্ট সুগাও ওই পরিবারের দুই চোখে সহ্য করতে পারে না। তুমি তবু ওই পরিবারের থেকে মেয়ে আনার কথা ভাবলে কি করে? লিসা ভুইয়ার মনেও যে এই প্রশ্ন আসেনি তা না। কয়েক বছর আগেও সুগা একটা নাম তার সামনে যেন কখনো না না হয় সেই নিয়ে তুমুল গ্যাঞ্জাম করেছিল। লিসা ভুইয়াও ঠিক জানে না ঠিক কি কারণে সুগা ও কাই ভুইয়া ওই পরিবারকে দুই চোখে সহ্য করতে পারে না, যেখানে সুগার সাথে ছিল ওই পরিবারের একজনের আত্মার সম্পর্ক। সুগা হঠাৎ করে ওই পরিবার থেকে মেয়ে আনতে চাচ্ছে কেন? এই বিষয়ে আরো খোলাসা করে সুগার সাথে কথা বলতে হবে ভাবলেন। তের ঘুম ভাঙলো রাতে। রাত 8টা বাজে। সে যে দুপুরে গোসল করে খেয়ে ঘুমিয়েছে, এখন চোখ খুললো সে। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। প্রচন্ড খারাপ লাগছে তার। দুপুরের ঘটনা মনে করলেই বুকে স্যাঁত করে ওঠে। কেমন যেন দুনিয়া ঘুরে ওঠে তার। পেটের ভিতরে ভীষণ রকম ব্যথা করছে। সে পেটে হাত চেপে ঘুমাতে লাগলো। জাঙ্কুক রুমে প্রবেশ করে দেখলো তে পেটে হাত চেপে ধরে আছে। দ্রুত তের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? তে আস্তে করে বলল, পেটে প্রচন্ড ব্যথা করছে। হঠাৎ পেটে ব্যথা কেন? জানি না। জাঙ্কুক কি করবে ভেবে পেল না। হঠাৎ বিছানার দিকে তাকিয়ে যা বুঝে বুঝে গেল সে। তের কানে কানে আস্তে করে কিছু বলল। তে চমকালো কিছুটা। জাঙ্কুক তেকে ধরে টয়লেটে নিয়ে গেল। প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিল, দিয়ে ছেলের কাছে গেল। দেখো কতগুলো খেলনা ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ আল্লাহ করছে। মায়ের কাছ থেকে শিখেছে এটা নিশ্চয়ই। জাঙ্কুক ছেলেকে কাঁধে চেপে ঘোরাতে লাগলো। দেখো মজা পেয়ে খিলখিল করে হেসে উঠলো। তে রুম থেকে বেরিয়ে কোনো রকম হেঁটে রান্নাঘরে আসলো। যত শরীর খারাপ লাগুক রাখতে তাকে হবেই। তে দেখলো চুলোর উপরে 2টা পাতিল রাখা। এগুলো এখানে কে রেখেছে? ভাবতে ভাবতে পাতিলে ঢাকনা উঠিয়ে দেখলো ভাত আর তরকারি রান্না করা। তে কপালটা কিছুটা প্রশস্ত করলো। কে রান্না করতে পারে? জাঙ্কুক পিছন থেকে বলল, আমি রেখেছি, একটু কষ্ট করে খাও আজকে। হয়তো বা অতটা ভালো হয়নি, তবু আজকে চালিয়ে নেওয়া যায় কিনা দেখো। তে আজকে অবাকের উপর অবাক হচ্ছে। জাঙ্কুককে চিনতে একটু অসুবিধা হচ্ছে তার। হঠাৎ এরকম অদ্ভুত আচরণের কারণ কি? এসব ভাবতে ভাবতে খেয়াল করলো জাঙ্কুক চুলায় ছোট একটা পাতিলে পানি বসিয়েছে। জাঙ্কুক থেকে এইরকম ভাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল,
যাও শুয়ে থাকো, আমি পানি গরম করে নিয়ে আসছি। তে কোনো কথা বললো না, আস্তে করে হেঁটে চলে গেল। তেকুক মাকে দেখে দৌড়ে আসলো, মায়ের পা জড়িয়ে ফিক ফিক করে হেসে মায়ের দিকে তাকালো। তে ছেলে চোখের ভাষা বুঝলো, ছেলেকে কোলে নিল। অনেকক্ষণ পর মায়ের কোল পেয়ে আরামে বাচ্চাটা কাঁধে মাথা ফেলে রইল। তে বলল, আব্বা ভাত খেয়েছেন? খেয়েছি, বাবা খাইয়ে দিচ্ছে। তে মন ভরে তার ছানাকে আদর করলো। তার কলিজার টুকরো এই বাচ্চাটা। আর একটু শক্ত করে ঝাপটে ধরলো ছেলেকে। ছেলেও মায়ের ওম পেয়ে আরো সেটে গেল মায়ের বুকে। মায়ের শরীরের ঘ্রাণে সবকিছু ভুলে যায় সন্তানরা। তের আজকে অনেক মায়ের কথা মনে পড়ছে। কতদিন হলো মা বাবার খোঁজ নেওয়া হয় না। খোঁজ নিলে আরেক বিপদ, তারা জাঙ্কুকে সংসার সেরে চলে আসতে বলেন। তে এসব শুনতে চায় না বিদায় ফোন দেওয়া বন্ধ করেছে। তারা ফোন দিলেও এড়িয়ে চলে, ফোন ধরে না, সাইলেন্ট করে রেখে দেয়। সবাই যতটা সহজভাবে বলে সংসার ছেড়ে চলে আসতে, সংসার কি অতটা সোজা? তে বাবা মায়ের প্রতি অদৃশ্য একটা ক্ষোভ আছে। তখন ছেলেকে যাচাই বাছাই না করে কেন বিয়ে দিল তারা? আর এখন কেনই বা তারা সংসার ছেড়ে চলে আসতে বলে? তার একটা সন্তান আছে, ওকে মা বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করার অধিকার তের নেই। এতে আল্লাহ তাআলা ভীষণ নারাজ হন। তালাক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। এই নিষ্পাপ ফুলের মতো বাচ্চার কি দোষ? ওর তো মা বাবা দুজনকেই প্রয়োজন। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল তে। জাঙ্কুক পানি নিয়ে এসে দেখলো ছেলে মায়ের কোলে ঘাপটি মেরে আছে। গামছা ভাঁজ করে গরম পাতিলে সেকা দিল। তারপর তেকুকের দিকে তাকিয়ে বলল, ওই পান্ডা, তুই মায়ের কোলে উঠেছিস কেন? তে ও তেকুক উভয়ে চমকে উঠল। জাঙ্কুক তাদের দিকে এগিয়ে এসে বলল, আমার কোলে আই তো নাট বল্টু। তেকুক মাথা একটু বের করে আবার মাকে ঝাপটে ধরলো। মাথা নাড়িয়ে না বলল, অর্থাৎ সে যাবে না। জাঙ্কুক কিরমির করতে করতে বলল, তুই আসবি, তোর মাও আসবে, দ্রুত কোলে আয় চিলিমচির বাচ্চা। তে চোখ রাঙিয়ে বলল, ও থাকতে চাইছে থাকুক, আপনি আমার বাচ্চাকে উল্টাপাল্টা নামে ডাকা বন্ধ করুন। হ্যাঁ, নিজের একার বাচ্চা, আমি তো দুধ ভাত। বললে তেকুককে জোর করে কোলে নিল। তেকুক হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো মায়ের কোলে যাওয়ার জন্য। জাঙ্কুক গরম গামছাটা তের হাতে দিয়ে বলল, এটা পেটে চেপে ধরো, আর এই যে গরম পানি, এটা খাও। বলে গ্লাস আর গামছা তের দিকে এগিয়ে দিল। তারপর ছেলেকে নিয়ে বাহির হতে হতে বলল, তোকে কিন্তু মারবো তেকুক। তেকুক হাত পা ছোড়াছুড়ি করে বলতে লাগলো, মার কাছে যাব না, বাবার কাছে থাক। মা মধু নিয়ে বসেনি, তোর মা যা দিতে পারবে আমিও পারবো, সুতরাং সুন্দর করে কোলে ঘাপটি মেরে থাক। তেকুক বাবার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, দুধু খাবো, দুধু দাও। জাঙ্কুক এতই অবাক হলো যে মুখ থেকে আর কথাই বের হলো না কোনো। কিছুক্ষণ পর চোখ রাঙিয়ে বলল, দুদিনের রান্না আমার সাথে ইয়ার্কি করিস? কত বড় বদ! তেকুক বাবার কোনো কথাই কানে ঢুকালো না, দুধ খাওয়ার বায়না করেই যেতে লাগলো। শেষে আর না পেরে জাঙ্কুক তের কাছে দিয়ে বলল, যা যত খুশি খা, আর আসিস বাবার কাছে, তোকে আলু ভর্তা বানাবো। তেকুক মায়ের কোলে ঘাপটি মেরে ছোট ছোট চোখ বের করে উকি দিয়ে বাবার দিকে চেয়ে ফিসফিস করে হাসলো। জাঙ্কুকও চোখ রাঙিয়ে তাকালো। আরেমের বাড়িতে ঢাকা থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে পাত্রের মা ও তার পরিবার। আরেম মেয়ের বিয়ের ব্যাপারে এখনই ভাবেননি, কিন্তু পাত্রপক্ষ কিভাবে যেন খোঁজ নিয়ে চলে এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালোই, হাই ক্লাস ফ্যামিলি, কিন্তু আরেমের মেয়েকে অত দূরে পাঠাতে দারুণ আপত্তি তার। তাই পাত্রের পরিবারের থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছে তিনি। এখনই বিয়ের ব্যাপারে কিছু বলেনি, মেয়েও দেখায়নি। জিমি নিজেও বাবা মাকে ছেড়ে অত দূর যেতে রাজি না। কলেজে যাওয়ার আগে মাকে বারবার বলেছে, আমি অত দূরে কিছুতেই বিয়ে করব না। তোমরা যদি আমার বিয়ে দাও তাহলে আমি আর কোনোদিন এখানে আসবো না বলে দিলাম। বলে হনহন করে হেঁটে বাসা থেকে বেরিয়ে গেল। জিন বেগমও নিজে কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই, তাই মেয়ে যাওয়ার পানে তাকিয়ে রইল। জিমিনের মন মেজাজ খারাপ করে কলেজে যাচ্ছে। পথে মধ্যে বাইক নিয়ে সুগা তার পথ আটকালো। জিমিন কিছুটা ভয় পেল, সে পাশ কাটিয়ে যেতে নিলে সুগা বলল, শুনলাম তোমার পরিবারে নাকি বিয়ের সম্বন্ধ এসেছে। জিমিন কোনো কথা না বলে নিচের দিকে তাকে ব্যাগ শক্ত করে চেপে ধরে ফালতু লোক বলে পাশ কাটিয়ে দ্রুত চলে গেল। সুগা তা দেখে হাসলো, বলল, যাও কলেজে, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। তখন এই ফালতু লোক তোমার মন ভরে দেখবে, তুমি হবে শুধুই আমার অধিকার, আর কারো তোমার উপরে কোনো অধিকার থাকবে না। সেই দিন খুব বেশি দূরে নয়। জিমিন, যত খুশি ছটফটিয়ে নাও, ধরা তুমি আমার খাঁচাই দিবে।